हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। तो आज हमारे WBMSc 2024 इंटरव्यू क्लास नम्बर 5 तो अलरेडी 4টে ভিডিও দেয়া আছে ইন্টারভিউর উপরে, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে যারা প্রথম আসছো। আজ আমরা একটা নতুন টপিক করছি এখানে, মেথডস অফ টিচিং, মেথডোলজি বলি আমরা যাকে। তো ফ্রেন্ডস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যদি মেথডোলজি থেকে প্রশ্ন করে তো টিচিংয়ের বিভিন্ন যে মেথডসগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো এটা সম্পর্কে আজকে আমরা জানব, তবে খুব ডিটেলসে জানার সময় আমাদের নেই, তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। এত তোমার মেথডস রয়েছে টিচিংয়ের, সব যদি আমি বলতে যাই প্রায় তোমার 40+ মেথড হয়ে যাবে। কিন্তু এত মেথড তো আমাদের প্রয়োজনও নেই জানার। যেগুলো হচ্ছে প্রধান মেথড রয়েছে সেইগুলো আমি তোমাদের এখানে বলে দেবো, ডিসকাস করে দেবো। তো চলো শুরু করা যাক। মেথড জানার আগে আমাদের জানতে হবে সাইকোলজি। স্টুডেন্টদের যতক্ষণ না তুমি বুঝবে ততক্ষণ তো তুমি কোনো মেথডই অ্যাপ্লাই করতে পারবে না, কারণ মেথড অ্যাপ্লাই করার আগে তাদের সাইকোলজি সম্পর্কে একটু নলেজ রাখতে হবে তোমাকে, শিক্ষার্থীদের। তো দেখো, এই যে শিক্ষার্থীদের এই যে সাইকোলজির বিষয়টা, এই সাইকোলজির যদি তোমাকে প্রশ্ন করে যে কটা স্ট্রিম আছে সাইকোলজিকে, মানে ক ভাগে আমরা ভাগ করি, তাহলে তোমরা বলবে যে সাইকোলজির মেন 3টে ফোর্স আছে, 3টে প্রবাহ আছে। একটাকে বলা হয় বিহেভিয়ারিজম, একটাকে বলা হয় হিউম্যানিজম, আর একটাকে বলা হয় সাইকো অ্যানালিসিস। অবশ্যই খাতা পেন রাখবে, যেগুলো আমি বলবো পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো শুধু নোট করতে থাকো। এখান থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে সাইকোলজির ফোর্স যদি তোমাকে জিজ্ঞাসা করে বা শুধু যদি বলে যে সাইকোলজি কত ধরনের হয়, তাহলে তুমি বলবে 3টে মেন ফোর্স আছে। একটা হলো কি বিহেভিয়ারিজম, একটা হিউম্যানিজম, আর একটা হচ্ছে সাইকো অ্যানালিসিস। এবার প্রশ্ন হচ্ছে যে সাইকোলজি স্কুল কত ধরনের হয়। স্কুল মানে হচ্ছে যেমন ফিলোসফি অনেক ধরনের রয়েছে আমাদের, তেমনি সাইকোলজির অনেকগুলো স্কুল রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে। তো মেন আমরা 8টা স্কুলের কথা জানতে পারি সাইকোলজি। এবার এই স্কুলগুলো জেনে কি লাভ আছে, কারণ এই স্কুলগুলোর ওপরে বেশ করেই আলাদা আলাদা মেথড জন্ম নিয়েছে। মেথড জানার আগে তোমাকে জানতে হবে যে এই মেথড তৈরি হবার পিছনে যে বেসটা, যে ভিতটা, সেটা কি? সেটা হচ্ছে সাইকোলজির বিভিন্ন ধারা, বিভিন্ন স্কুল। সেই স্কুল অফ সাইকোলজি মেন 8টা রয়েছে, যেটা তোমাদের একটু নামগুলো জানতে হবে। এগুলো ডিটেলসে জানার কোনো কারণ নেই, শুধুমাত্র তোমাকে প্রশ্ন করতে পারে যে এই মেথডটার পিছনে কি ধারণা কাজ করছে, তখন তুমি জাস্ট বলতে পারো যে সাইকোলজির এই যে স্ট্রিমটা, এই যে স্কুলটা, এটা কাজ করছে এর পিছনে। তো চলো আমরা এবার দেখে নিই যে এই যে স্ট্রিমগুলোর কথা বলছি আমি, যে স্কুলগুলোর কথা বলছি সাইকোলজি, এগুলো কি। তো এই যে প্রধান 8টা স্কুল রয়েছে সাইকোলজির, এগুলোকে আমরা একটা নেমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হচ্ছে বেশ মজার একটা নেমোনিক, এটা মনে রাখবে তোমরা, এসএসসির গার্লফ্রেন্ডের বিপি হাই। বেশ মজার নেমোনিক না? এসএসসির গার্লফ্রেন্ডের বিপি হাই। তাহলে এই নেমোনিকটা মনে রাখবে, তাহলেই তোমরা পরপর মনে পড়ে যাবে যে কী কী স্কুল রয়েছে আমাদের সাইকোলজি। তাহলে এস মানে হচ্ছে প্রথম যেটা, এটা হচ্ছে স্ট্রাকচারালিজম। আমি বরঞ্চ আগে লিখে নিই, নাহলে অনেক সময় লেগে যাবে লিখতে লিখতে। তো দেখো এগুলো কি। তো ফ্রেন্ডস, আমি লিখে নিয়েছি এগুলো, একবার তোমরা দেখে নাও। ফার্স্টের যে এস আছে এটার মানে হচ্ছে স্ট্রাকচারালিজম, ওকে। সেকেন্ড এস হচ্ছে সোশিও কালচারালিজম, সি হচ্ছে কগনিটিভিজম, জি গেস্টাল্টিজম, এফ ফাংশনালিজম, বি আছে বিহেভিয়ারিজম, পি দিয়ে আছে সাইকো অ্যানালিসিস, আর এইচ হচ্ছে হিউম্যানিজম। এই যে 8টা ডিফারেন্ট স্কুল বললাম, এগুলো সব সাইকোলজিরই আলাদা আলাদা স্কুল, আলাদা আলাদা ব্যক্তি বা ব্যক্তিবর্গ তারা এগুলোকে বানিয়েছিলেন, এই স্কুলগুলো। এবার এগুলো সম্পর্কে ডিটেলসে যদি আলোচনা করতে যাই এখানে আমরা, তাহলে মেথডে আমরা পৌঁছতেই পারবো না। সেই কারণে আমি হয়তো পরবর্তীকালে যদি সময় হয়, যদি আমি এখানে পেডাগজি পড়াতে স্টার্ট করি ইংলিশের, সেই পেডাগজি পড়ানোর সময় এইগুলো ডিটেলস আমি প্রত্যেকটা এক একটার জন্য এক একটা ভিডিও লাগতে পারে, এত বড় বড় বিষয় এগুলো। তো সেখানে হয়তো আমি আলোচনা করতে পারি। এখানে জাস্ট তোমাকে যদি প্রশ্ন করে এইটুকু মনে রাখবে যে এই যে সাইকো অ্যানালিসিস, খুব ইম্পর্টেন্ট এটা। এই সাইকো অ্যানালিসিস দিয়েছিলেন সিগমন্ড ফ্রয়েড, এটা মনে রাখবে তোমরা। সিগমন্ড ফ্রয়েড দিয়েছিলেন এই সাইকো অ্যানালিসিস। সাইকি মানে মন,
মাইন্ডের যে অ্যানালিসিস করা সেইটাই হচ্ছে সাইকো অ্যানালিসিস। মনের যে অনেকগুলো ভাগ রয়েছে, ইড, ইগো, সুপার ইগো, এইসব নিয়ে উনি গবেষণা করেছিলেন। ড্রিমস তত্ত্ব নিয়ে উনি গবেষণা করেছিলেন কে, সিগমন্ড ফ্রয়েড। তাহলে উনি দিয়েছিলেন এই সাইকো অ্যানালিসিস তত্ত্বটা, এইটা একটু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। বিহেভিয়ারিজম যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। বিহেভিয়ারিজমের ওপরে অনেকের গবেষণা রয়েছে, তাদের মধ্যে প্রধান তিনটে নাম আমরা পাই। এক হচ্ছে থর্নডাইক, সেকেন্ড হচ্ছে স্কিনার, আর থার্ড হচ্ছে প্যাভলভ। এই প্যাভলভ নামটা অবশ্যই তোমরা শুনে থাকবে, সেই কুকুর নিয়ে যিনি একটা পরীক্ষা করেছিলেন, সেই কুকুরকে খাবার দেওয়া হতো একটা টাইম অন্তর, সেই প্যাভলভ এটা। তো থর্নডাইক, স্কিনার আর প্যাভলভ এরা বিহেভিয়ারিজম তত্ত্বের কিন্তু প্রোপাউন্ডার। আর এখান থেকে বাকিগুলো জানার কোনো প্রয়োজন নেই। কগনিটিভিজম, এটা খুব ইম্পর্টেন্ট। কগনিটিভ যে থিওরি, এটার প্রধান প্রোপাউন্ডার হচ্ছে পেয়াজে। যারা কিছুটা পড়েছো চাইল্ড সাইকোলজি তারা অবশ্যই নামটা শুনে থাকবে। পেয়াজে হচ্ছে কগনিটিভিজমের জনক। এবার এগুলো কি, এগুলো এখন আমি কিছুই বলবো না তোমাদের, জাস্ট নামগুলো বলে দিলাম, আর যতটুকু এখান থেকে বলেছি মনে রাখবে। এবার প্রশ্ন হচ্ছে এটা জেনে আমার কি লাভ হলো, এখান থেকে মেথডে কিভাবে আমরা পৌঁছবো। ভালো করে দেখো, মেথড হচ্ছে কমপ্লিট প্ল্যানিং। একটা টিচিং লার্নিং যে প্রসেস হয় আমরা জানি, শিক্ষণ যে পদ্ধতি, তার কমপ্লিট যে একটা ওভারঅল প্ল্যানিং, তাকে বলে মেথড। কিন্তু প্ল্যানিং করতে গেলে তার আগে কিছু আমাদের আইডিয়াস লাগবে, কিছু আমাদের প্রসিডিওর লাগবে, কিছু আমাদের অ্যাজামশন লাগবে। সেই যে অ্যাজামশনগুলো, সেই যে প্রসিডিওরগুলো, সেই যে আইডিয়াগুলো, সেগুলোকে একসাথে আমরা কি বলি, সেগুলোকে বলি অ্যাপ্রোচ। এবারে যখন অ্যাজামশানে আসতে যাব তার আগে একটা ভিত লাগবে, একটা প্রিন্সিপাল লাগবে, আমরা যার উপরে আমরা অ্যাজামশানগুলো করব। সেই যে প্রিন্সিপালগুলো, সেই প্রিন্সিপালগুলোই হচ্ছে এই স্কুল। এই এক একটা স্কুল এক একটা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে যদি আমরা এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখাতে যাই বিষয়টাকে, তাহলে একটা বড় সার্কেল যদি আমরা আঁকি, ওভারঅল একটা হিউজ একটা এরিয়া, এই সার্কেলটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে স্কুল অফ সাইকোলজি। তাহলে এটা হয়ে গেল আমাদের স্কুল অফ সাইকোলজি। এবারে এই যে স্কুল অফ সাইকোলজি আমাদের, এর আন্ডারে কি আসছে, এর আন্ডারে আসছে আমাদের অ্যাপ্রোচ, এর ভিতরে আসছে অ্যাপ্রোচ, অর্থাৎ এর থেকে ছোট এরিয়া, এইটা হলো আমাদের অ্যাপ্রোচ। তাহলে এবার এই অ্যাপ্রোচের আন্ডারে কি আসবে, এই অ্যাপ্রোচের আন্ডারে চলে আসছে মেথড, যেটা নিয়ে আমি আলোচনা করব বলেছি। তাহলে এর আন্ডারে চলে এলো মেথড। মেথডের আন্ডারে, অর্থাৎ একটা মেথডকে যখন তুমি ক্লাসরুমে অ্যাপ্লাই করতে যাবে, তার জন্য তোমাকে কি করতে হবে, নির্দিষ্ট কিছু তোমার কি লাগবে, টেকনিক লাগবে। তাহলে মেথডের আন্ডারে চলে আসছে টেকনিক্স চলে এলো। টেকনিক্সগুলোকে আবার যখন অ্যাপ্লাই করতে যাবে তার জন্য কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে, কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে, যার মাধ্যমে তুমি সেগুলোকে অ্যাপ্লাই করবে। সেগুলোকে আমরা কি বলি, টুলস বলি। সেগুলোকে কি বলা হয়, টুলস বলা হয়। তাহলে দেখো, প্রথম হচ্ছে টুলস, সব থেকে ক্ষুদ্র অংশ যেটা। এরপরে আসছে টেকনিক, এর থেকে বড়। টেকনিকের ওপরে কি রয়েছে, মেথড রয়েছে। মেথডের ওপরে কি রয়েছে, অ্যাপ্রোচ রয়েছে। আর সবার ওপরে কি রয়েছে, স্কুল রয়েছে। তো আশা করছি বিষয়টা একদম আমি জলের মতো ক্লিয়ার করে দিতে পেরেছি তোমার। তো ছোট ছোট করে যদি আমরা বলি যে এগুলো কি, তাহলে যেটা স্কুল বা যেটা স্কুল অফ সাইকোলজি, এইটা হচ্ছে যেটা মেন প্রিন্সিপাল, যার উপরে সব কিছু দাঁড়িয়ে আছে, সেই মেন যে প্রিন্সিপাল, সেইটাই হচ্ছে স্কুল অফ সাইকোলজি। অ্যাপ্রোচ কি তাহলে, অ্যাপ্রোচ হচ্ছে এই প্রিন্সিপালের উপরে যে যে অ্যাজামশনগুলো আমরা করি, যে অ্যাজামশনগুলো করছি, যে সমস্ত প্রসিডিওরগুলো আমরা মেনটেন করছি, সেগুলো হচ্ছে এই অ্যাপ্রোচের আন্ডারে পড়ে যাচ্ছে। তো স্কুলে আমরা দেখলাম মেন প্রিন্সিপাল যেটা, সেটা স্কুলে আছে। অ্যাজামশনগুলো নিয়ে তৈরি হচ্ছে অ্যাপ্রোচ। মেথডে যখন আমরা যাব তখন দেখব একটা মেথড হচ্ছে ওভারঅল প্ল্যানিং, সম্পূর্ণ বিষয়টার মানে টিচিং লার্নিং যে প্রসেস, তার ওভারঅল প্ল্যানিং যেটা আমরা করি, সেইটাই হচ্ছে মেথড। টেকনিক্স কি, টেকনিক্স হচ্ছে নির্দিষ্ট কতগুলি কার্যাবলীর সমাহার। তাহলে এটাকে আমরা বলতে পারি টেকনিককে স্পেসিফিক কিছু অ্যাক্টিভিটি। তাহলে এটা হলো স্পেসিফিক অ্যাক্টিভিটিস।
ওকে, আর টুলস কি? সেই অ্যাক্টিভিটিগুলো করার জন্য আমরা যে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেগুলো কি টুলস বলা হয়। তাহলে টুলসের আন্ডারে আমরা লিখতে পারি ইনস্ট্রুমেন্টস। এবার এটা হচ্ছে সবথেকে ছোট করে কনসাইজ ওয়েতে বলা যায়, আমি যতটা বলা যায় ততটা বললাম। প্রত্যেকটা বিষয় নিয়ে এর অনেক বৈশিষ্ট্য রয়েছে, ফিচার্স রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা যায়, অত সময় এখন নেই। প্রত্যেকটার আন্ডারে যে ভাগগুলো রয়েছে সেগুলো বলা যায়। যেমন ধরো স্কুল আমি তোমাদের বললাম 8 রকম। অ্যাপ্রোচ, অনেক ধরনের অ্যাপ্রোচ আছে, যেমন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ একটা অ্যাপ্রোচ, তেমনই রয়েছে ফাংশনাল অ্যাপ্রোচ একটা রয়েছে, সিচুয়েশনাল অ্যাপ্রোচ রয়েছে, ন্যাচারাল অ্যাপ্রোচ রয়েছে, একলেকটিক অ্যাপ্রোচ রয়েছে, এরকম অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আছে, খুব ইম্পর্টেন্ট। তো এগুলো এখন বলার সময় না। মেথড আমরা পড়ব, টেকনিক্স হচ্ছে বিভিন্ন ধরনের হয়, আর টুলস তো ইনস্ট্রুমেন্ট যেগুলো স্কুলে আমরা ব্যবহার করি, টিএলএম হিসেবেও বলতে পারো তুমি, সেগুলোকেই আমরা টুলস বলি। তো এবার একটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করছি, যে এখান থেকে যেটা দাঁড়ালো আমাদের, যে আমি একটা স্কুল, ধরো যে কোনো স্কুল অফ সাইকোলজি আমি নিচ্ছি, ধরো আমি বিহেভিয়ারিজম নিলাম। ওকে, বিহেভিয়ারিজম আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে স্কুল আমাদের। তাহলে এই স্কুলের আন্ডারে কি থাকবে? স্কুলের আন্ডারে থাকবে অ্যাপ্রোচ, স্কুলের আন্ডারে থাকবে অ্যাপ্রোচ। এবারে এই যে বিহেভিয়ারিজম, এটা কি বোঝায়? যদি তোমাকে বলা হয় যে এনসিএফ 2005 যেটা আমাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা এনসিইআরটি তৈরি করে, তো এই এনসিএফ 2005-এর মূল বক্তব্য কি? এখানে বলা হচ্ছে যে লার্নিং অবশ্যই মিনিংফুল হবে, এটা যেন একটা মেকানিক্যাল প্রসেস না হয়ে যায়। অর্থাৎ বুঝে পড়বে, বুঝে জানবে ছেলেমেয়েরা। বুঝবে কিভাবে? টিচার বুঝিয়ে দেবে তারা বুঝে যাবে? না, টিচার শুধুমাত্র ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, তিনি শুধু হেল্প করবেন মাত্র। ছেলেরা নিজেরা হাতে কলমে করে জানবে। তাহলে লার্নিং বাই ডুইং, এটাতে জোর দিচ্ছে আমাদের এনসিএফ। মিনিংফুল লার্নিংয়ে জোর দিচ্ছে। আর কি বলছে? যে প্রবলেম সলভিং করে তারা নিজে নিজে শিখবে, তাদের এটা হ্যাবিট তৈরি করে দেওয়া হবে না কখনই। নেক্সট হচ্ছে এখানে মুখস্থ বিদ্যাকে সম্পূর্ণরূপে বর্জন করার কথা বলা হয়েছে। তো এই যে বিষয়গুলো যেগুলোতে এনসিএফ জোর দিচ্ছে, বিহেভিয়ারিজম হচ্ছে ঠিক এর বিপরীত। এখানে একদম স্টুডেন্টদের ক্লিন স্লেট ভাবা হয়, যাদের থিওরিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে লার্নিংটাকে করানো হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না এটা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই বিহেভিয়ারিজম যে স্কুলটা, এরা থিওরির ওপরে বেশি জোর দেয়। এদের মতবাদ কি? এদের মতবাদ হচ্ছে যে লার্নিং হচ্ছে প্রসেস অফ হ্যাবিট ফরমেশান। লার্নিং আর কিছুই না, কতগুলো অভ্যাস শুধু গঠন করে দেয়া। লার্নিং মানেই হচ্ছে সেট অফ হ্যাবিটস, এইটাই হচ্ছে এদের মতবাদ। যে পরীক্ষাগুলো রয়েছে, যারা এদের প্রোপাউন্ডার আছে, যেমন থর্নডাইক, প্যাভলভ যিনি কুকুর নিয়ে করেছিলেন, স্কিনার আছে ইঁদুর নিয়ে গবেষণা করেছে, যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো, এক্সপেরিমেন্টগুলো, সেগুলো দেখবে এই হ্যাবিট ফরমেশনের ওপরেই তৈরি করা হয়েছে। কন্ডিশনিং বলা হয়, অপারেন্ট কন্ডিশনিং স্কিনারের। তো এগুলো এখন পড়ানোর সময় নেই, এগুলো ডিটেলসে আলোচনা করা যেতে পারে। যাই হোক, তো বিহেভিয়ারিজম কি বলছে? যে বিহেভিয়ার তৈরি করতে হবে, আর তার জন্য হ্যাবিট ফরমেশন জরুরি। হ্যাবিট ফরমেশনের জন্য কি লাগবে? আমাদের রিপিটেশন, বারবার রিপিট করে, ড্রিল করিয়ে, প্যাটার্ন প্র্যাকটিস করিয়ে বাচ্চাদের শেখাতে হবে। তাহলে এটা একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। মিনিংয়ের ওপরে জোর দেওয়া হবে না, স্ট্রাকচারের ওপরে জোর দেওয়া হবে। তাহলে যেহেতু এই সব ধারণাগুলো এসছে, এই কনসেপ্টটার ওপরে বেস করে যে অ্যাপ্রোচটা এসেছে সেটার নাম হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। এই মাত্র বললাম, মিনিংয়ের ওপরে জোর দেবে না, জোর দেবে কিসের ওপরে? স্ট্রাকচারের ওপরে। তাহলে স্টুডেন্টদের যখন তুমি শেখাচ্ছ এটা বিহেভিয়ারিজম প্রিন্সিপালের ওপরে বেস করে, তুমি কোন অ্যাপ্রোচ লাগাচ্ছ? স্ট্রাকচারাল অ্যাপ্রোচ তুমি এখানে লাগাচ্ছ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কে দিয়েছিলেন? ফার্দিনান্দ ডি সসুর। বিহেভিয়ারিজম কে দিয়েছিলেন? মেনলি থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, এরা প্রোপাউন্ডার। স্ট্রাকচারাল হচ্ছে ফার্দিনান্দ ডি সসুর, ইনি দিয়েছিলেন। এনার মতবাদ কি স্ট্রাকচারালিজমে? যে এখানেও যেহেতু এই প্রিন্সিপালের ওপর তৈরি হয়েছে বিহেভিয়ারিজম, তাহলে হ্যাবিট ফরমেশনের ওপরে জোর দেওয়া হচ্ছে। এখানে মিনিংয়ের ওপরে কখনোই কনসেন্ট্রেট করা হয় না, এখানে স্ট্রাকচারের ওপরে কনসেন্ট্রেট করা হয়। গোলটা কি থাকে এখানে? ফ্লুয়েন্সি গোল থাকে না, গোল এখানে কি থাকবে? অ্যাকিউরেসি। এবার দেখো এখানে কি করা হয়, মেনলি প্রধানত যেটা করানো হচ্ছে, যে প্রথমে হচ্ছে লিসনিং। যদি তুমি হ্যাবিট তৈরি করাতে যাও,
আগে শোনাতে হবে কিছু বারবার 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 রিপিট করিয়ে করি। তাহলে লিসেনিংটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। লিসেনিংয়ের পরে কি আসবে? রিডিং। যেটা লিসেন করলো বাচ্চারা সেটাই আবার তারা পড়তে থাকবে, বারবার বলতে থাকবে, রিপিট করতে থাকবে। এইভাবেই তো হবে হ্যাবিট ফর্মেশন। তাহলে এখানে প্রথম জোর দেওয়া হচ্ছে লিসেনিংয়ের ওপরে, তারপরে কি আসছে? রিডিং আসছে। এবারে এই স্ট্রাকচারে মনে রাখবে এই অ্যাপ্রোচটার আন্ডারে যেটা করা হয়, টোটাল 275টা সেন্টেন্সের স্ট্রাকচার শিখিয়ে দেওয়া হয়, বাচ্চাদের মুখস্থ করে দেওয়া হয় 275টা সেন্টেন্স স্ট্রাকচার, 25টা ভার্বের প্যাটার্ন শেখানো হয়, আর 3000 রুট ওয়ার্ডস শিখিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ টিচিং হয়। তাহলে ইংলিশ এই যে ল্যাঙ্গুয়েজ, এটা যখন শেখানো হবে কোন অ্যাপ্রোচের ওপর বেস করে? স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ওপর বেস করে। এই অ্যাপ্রোচটা কি বলছে? যে হ্যাবিট তৈরি করাতে হবে, সেই জন্য 275টা সেন্টেন্সের স্ট্রাকচার শিখিয়ে দাও, 25টা ভার্বের প্যাটার্ন শিখিয়ে দাও, আর 3000 রুট ওয়ার্ড মুখস্থ করিয়ে দাও। এর ওপরে বেস করে স্টুডেন্টরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবে। তাহলে এখানে দেখো কনটেক্সটের কোনো গল্পই নেই, স্পোকেনের কোনো গল্পই নেই। তাহলে এখানে কি হচ্ছে? শুধুমাত্র কিছু স্ট্রাকচার মুখস্থ করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, যার বিরোধিতা করে এসেছিল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তো সেটা আমরা বলছি না এখানে। এবারে আসছে অ্যাপ্রোচের পরে, আমি কি বলেছি? অ্যাপ্রোচের পরে আসছে মেথড। তাহলে এই যে অ্যাপ্রোচটা এলো, যে অ্যাপ্রোচটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা বিহেভিয়ারিজম স্কুলের ওপরে বেস করে তৈরি হয়েছে, এই অ্যাপ্রোচটার ওপর বেস করে এবার একটা মেথড আসবে। মেথড মানে যেটা ক্লাসরুমের ভিতরে আমরা অ্যাপ্লাই করব। এর ওপরে বেস করে যে মেথডটা এসেছিল সেটার নাম হচ্ছে আর্মি মেথড। কি নাম সেটার? আর্মি মেথড। এই আর্মি মেথডকে দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রফেসর চার্লস সি ফ্রাইজ। ইনি এই মেথডটার আবিষ্কার কর্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের অনেক দূরবর্তী কোনো দেশে যেতে হলো যুদ্ধ করার জন্য, বিভিন্ন জায়গায় তারা যেত। সেখানে তাদের যে যারা নেটিভ ল্যাঙ্গুয়েজ যেগুলো সেখানে রয়েছে সেগুলো সম্পর্কে তাদের নলেজ নেই। তাহলে তারা সারভাইভ করবে কি করে সেখানে? সেই জন্য সেই নেটিভ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তারা কাজ চালাতে পারে তাদের সঙ্গে কথোপকথন, সেই জন্য এই মেথডটা আবিষ্কার করা হয়েছিল। তাহলে এখানে কি করা হতো? একটা টেপ রেকর্ডারের মাধ্যমে তাদের ঘরে কিছু ডায়ালগ মুখস্থ করিয়ে দেওয়া হতো। তাহলে ডায়ালগ মেমোরাইজেশনের ওপরে এই মেথডটা এসেছিল, যেটাকে আর্মি মেথড বলা হয়। এটাকে ওরাল মেথডও বলা হয়। এই দুটো টার্ম মনে রাখবে, অরাল আর ওরাল। অরাল মানে কি? শোনা। ওরাল মানে কি? বলা। তাহলে আগে শোনো পরে বলো। কি শুনবে? যেটা রেকর্ড করা আছে অলরেডি, কয়েকটা সেন্টেন্স, সেগুলো বারবার বলবে সেই রেকর্ডারের মাধ্যমে। তারা শুনবে, শুনে শুনে সেটাই বলবে, সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কি হয়ে যাবে? হ্যাবিট তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কীভাবে এই স্কুলের অ্যাপ্রোচটা মেথডে পরিণত হয়ে গেল। এরপরে দেখো আর্মি মেথডের পরে মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? কিছু আমাদের টেকনিক লাগবে। তাহলে মেথডের পরে আসছে আমাদের টেকনিক। তাহলে এই আর্মি মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য কি টেকনিক লাগবে? মুখস্থ করানোর জন্য ড্রিলিং করাতে হবে। তাহলে এখানে কি করানো যেতে পারে? ড্রিল করানো যেতে পারে। ড্রিল করানো মানে যেমন ধরো নামটা মুখস্থ করা, 1 1 কে 1 1 2 2, এগুলো হচ্ছে ড্রিলিং। তাহলে মুখস্থবিদ্যার জন্য ড্রিলিং দরকার। কিছু প্যাটার্ন শিখিয়ে দেওয়া যেতে পারে। প্যাটার্ন যেমন বিভিন্ন সেন্টেন্সের প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা প্যাটার্ন সেন্টেন্সে। এরকম বিভিন্ন ফিক্সড প্যাটার্ন শিখিয়ে দেওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে টেকনিক। এবার এটা হবে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে টুলস। তাহলে এই যে টেকনিকটা, সেটা শেখাবে কিসের মাধ্যমে? টুলসের মাধ্যমে। তাহলে এই ড্রিলিংগুলো করাবে কিসের মাধ্যমে? টেপ রেকর্ডার। তাহলে যদি একটা টেপ রেকর্ডার সেখানে রাখা হয়, তার মাধ্যমে তারা শুনে শুনে এগুলোকে রিপিট করবে। তাহলে টেপ রেকর্ডারটা হয়ে গেল টুলস। তাহলে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিভাবে আমরা একটা স্কুল অফ সাইকোলজিকে একদম ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, টুলসের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। এইটাই হচ্ছে পুরো ফরম্যাটটা। কিন্তু বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা শুধু আজকে আলোচনা করব মেথড নিয়ে। তো এই মেথডে পৌঁছানোর আগে রাস্তাটা আমি তৈরি করলাম, ভিতটা তৈরি করে দিলাম। তোমরা বিষয়টা বুঝে গেছো যে এর পিছনে অনেক কিছু রয়েছে মেথডে আসার আগে। এবার যতটুকু প্রয়োজন তোমাদের কয়েকটা মেথড সম্পর্কে আমি বলে দেবো, যেগুলো প্রশ্ন করতে পারে তোমাকে ইন্টারভিউ বোর্ডে। তো চলো শুরু করা যাক মেথড। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম মেথড হচ্ছে আমাদের স্টোরি টেলিং মেথড।
যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে টিচিংয়ের সবথেকে প্রাচীন মেথড কোনটাকে ধরা হয়, তাহলে তুমি অ্যান্সার দেবে স্টোরি টেলিং মেথড। এটাই হচ্ছে ওল্ডেস্ট মেথড অফ টিচিং। আমরা সবাই জানি ছোটরা কাদের কাছ থেকে শেখে প্রথমে, বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের দাদু ঠাকুরদা বা দিদিমা যারা রয়েছে তাদের কাছ থেকে তারা গল্প শুনতে থাকে। কোনো বিভিন্ন ধরনের রূপকথার গল্প হতে পারে, সেটা কোনো মহাপুরুষদের গল্প হতে পারে, যে কোনো ধরনের গল্পের মাধ্যমে তারা শেখে। তাহলে ওল্ডেস্ট যেটা আমাদের মেথড সেটা হচ্ছে স্টোরি টেলিং। এর আবিষ্কর্তা কেউ নেই, কেউ জানে না কে শুরু করেছে এটা। তো হোলিস্টিক মেথড এটা একটা। হোলিস্টিক মেথডের অর্থ কি? একটা সর্বাঙ্গীন বিকাশ ঘটে এর মাধ্যমে, সমস্ত দিক নিয়ে আলোচনা করা হয় এই মেথডটাতে, সেই জন্য এটাকে হোলিস্টিক বলা হয়। ইনক্রিজ ভোক্যাবুলারি, এই মেথডের মাধ্যমে শিক্ষার্থীদের কী হয়, ভোক্যাবুলারি বৃদ্ধি পায় অনেক। কারণ গল্পের মধ্যে অনেক নতুন নতুন শব্দ থাকে, যখনই সেই শব্দটা আসে, যে বাচ্চাটা বসে বসে শুনছে সে প্রশ্ন করে যে দাদা এটার মানে কি, সে তখন তাকে বুঝিয়ে দেয় যে এই শব্দটার মানে এটা। তাহলে নতুন নতুন অনেক ভোক্যাবুলারি কিন্তু তারা শিখতে পারে এর মাধ্যমে। ডেভেলপ থিঙ্কিং পাওয়ার, চিন্তা শক্তি বৃদ্ধি পায়। ইমাজিনেটিভ ক্যাপাসিটি খুব ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভিটি, ইমাজিনেটিভ তাদের যে ক্যাপাসিটি, যখন তারা রূপকথার গল্প শোনে তার মাধ্যমে তাদের কল্পনা শক্তি কিন্তু বৃদ্ধি পায়। এই মেথডটা অত্যন্ত ইন্টারেস্টিং হয়, গল্প শুনতে কে না ভালোবাসে। তাহলে ইন্টারেস্টিং এবং এফেক্টিভ হয়। এফেক্টিভ কেন? গল্পের মাধ্যমে কিছু শিক্ষা দিলে সেটা দীর্ঘস্থায়ী হয়, অনেক বছর মনে থাকে তাদের। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটা, প্রত্যেকটা মেথডের ক্ষেত্রেই তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে নীতি শিক্ষা দেবার জন্য কোন মেথডটা বেস্ট হিসেবে গণ্য করা হয়। তাহলে তুমি অবশ্যই বলবে যে স্টোরি টেলিং মেথডটাই হচ্ছে বেস্ট মেথড, যার মাধ্যমে আমরা স্টুডেন্টদের মরালস, এথিক্স, ভ্যালুজ, কালচারাল নর্মস যেগুলো রয়েছে সমাজের, সেগুলো আমরা খুব সহজেই তাদের শিখিয়ে দিতে পারি এই মেথডটার মাধ্যমে। তো আশা করছি স্টোরি টেলিং মেথড একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যে কটা আমি মেথড বলবো পয়েন্টগুলো নোট করবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মনে রাখবে। আর ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেগুলোই আমি লিখছি এখানে, বেশি কিছু লিখবো না, যতটা প্রয়োজন ততটাই। তো চলো নেক্সট মেথড আমরা দেখবো এবার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট মেথড আমাদের লেকচার মেথড। খুবই পরিচিত মেথড একটা। এই মেথডের আবিষ্কর্তা হচ্ছেন প্লেটো, অ্যারিস্টটলের গুরু প্লেটো। এটা টাইম সেভিং মেথড একটা, খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা কন্টেন্ট দিতে পারি, সেই জন্য টাইম সেভিং। মোর কন্টেন্ট ক্যান বি প্রেজেন্টেড, কন্টেন্ট অনেক বেশি দেওয়া যায়, সময় অনেক কম লাগে। ইন্ট্রোডাকশান স্কিল, যেটা কোনো একটা লেসন শুরুর সময় আমরা ইন্ট্রোডাকশান স্কিলটা দেখাই, সেই স্কিলটা ডেভেলপ করা যায় কিন্তু এই মেথডটার মাধ্যমে। টিচার সেন্টার্ড মেথড, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে কোন কোন মেথডগুলো টিচার সেন্টার্ড আর কোন কোনগুলো চাইল্ড সেন্টার্ড, সেইটা একটু জেনে রাখা ভালো আমাদের। তাহলে 90% মেথড আমরা দেখব টিচার সেন্টার্ড, কয়েকটা রয়েছে চাইল্ড সেন্টার্ড, সেগুলো ভালো করে জেনে নেবো আমরা। লাস্ট পয়েন্ট হচ্ছে ক্যান টিচ অল দ্য সাবজেক্টস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাকে যদি প্রশ্ন করে যে এমন কি মেথড আছে যার মাধ্যমে সমস্ত সাবজেক্টের সমস্ত টপিক পড়ানো সম্ভব, সেটা হচ্ছে একমাত্র এই লেকচার মেথড। এটাই একমাত্র মেথড যার সাহায্যে সমস্ত সাবজেক্ট পড়ানো যায় এই মেথডটাতে। ওকে, তো ফ্রেন্ডস আজকে একটু সমস্যা আছে আমার, আজকে আর আমি ভিডিওটা বাড়াতে পারবো না, তো এতটাই থাকলো আজকে। এটা পার্ট 1 হয়ে গেল আমাদের মেথডের, একটা পার্ট 2 দেবো, বাকি যে মেথডগুলো আছে সেগুলো করিয়ে দেবো আমি তাতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখতে থাকো, শেয়ার করবে অবশ্যই। স্টে ব্লেসড, কিপ স্মাইলিং।